5 বছর আগে যে নারী অহংকারে অন্ধ হয়ে সাজানো সংসার লাথি মেরে ভেঙে দিয়েছিল, আজ সেই সাবেক স্ত্রী মাঝরাগে দরজায় দাঁড়িয়ে অঝরে কাঁদছে। তার পরনে ভেজা কাপড়, চোখে মুখে চরম ক্লান্তি, আর ঠোঁটে শুধু একটিই কথা, আমাকে মাফ করে দাও। যে স্বামী দীর্ঘ 5 বছর একা হাতে ছেলেকে বড় করেছে, হৃদয়ে পুষে রেখেছে এক রাশ অবহেলা আর কষ্টের নীল ক্ষত, সেই স্বামী কি পারবে সব ভুলে তাকে আবার আপন করে নিতে? নাকি ছেলের চোখের জল মোছাতে তাকে নিতে হবে এমন কোনো সিদ্ধান্ত যা সবার ভাবনার অতীত? কানপুরের এক সাধারণ পরিবারে ঘটে যাওয়া এই অসাধারণ সত্য কাহিনীটি আপনার হৃৎস্পন্দন থামিয়ে দেবে। কেন ফিরে এলো সেই নারী? আর তার ফিরে আসায় কি নতুন কোনো ঝড় উঠবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই গল্পটি শুধু বিচ্ছেদের নয়, এটি এক পরম ত্যাগের অবহের। অভয়ের জীবন আগে এতটা শান্ত ছিল না। কখনোই ঘরে হাসি অনুরণিত হতো, তার স্ত্রী নেহার কণ্ঠস্বর, তার হাসি, তার পায়ের আওয়াজ প্রতিটি কোণায় অনুভূত হতো। কিন্তু এখন 5 বছর ধরে এই ঘরে শুধু নীরবতা ছিল। ভেতর ঘর থেকে একটি ছোট্ট আওয়াজ এলো, পাপা, স্কুল বাস আসার সময় হয়েছে। অভয় ঘুরে তাকাল। তার 10 বছরের ছেলে সোনু ব্যাগ নিয়ে দরজায় দাঁড়িয়েছিল। তার চোখে সারল্য ছিল, কিন্তু কোথাও না কোথাও একটি অপূর্ণ অভাবও ছিল। অভয় হাসার চেষ্টা করল। হ্যাঁ বেটা, তাড়াতাড়ি করো, আমি ছেড়ে দিয়ে আসছি। সোনু জুতো পরতে পরতে বলল, পাপা, আজ স্কুলে মাম্মি পাপা মিটিং আছে। এ কথা শুনে অভয় কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। সে চোখ নামিয়ে নিল, তারপর ধীরে ধীরে বলল, কোনো ব্যাপার না বেটা, আমি আসব। সোনু কিছু বলল না। সে এখন বুদ্ধিমান হয়ে গিয়েছিল। সে জানত যে তার ঘরে এমন একটি কথা আছে যার সম্পর্কে বেশি প্রশ্ন জিজ্ঞাসা করা যায় না। অভয় ছেলেকে স্কুল বাস পর্যন্ত ছেড়ে দিয়ে আবার ঘরে ফিরে এলো। দরজার কাছে দাঁড়িয়ে সে একটি গভীর দীর্ঘশ্বাস নিল। প্রতি সকালের মতো আজও কিছু স্মৃতি তার হৃদয় কড়া নাড়ছিল। 5 বছর আগে এই ঘরটি একেবারে আলাদা ছিল। সেই আঙিনায় নেহা সকালবেলা গাছে জল দিত, অভয় অফিসে যাওয়ার প্রস্তুতি নিত, এবং সোনু তার মায়ের পিছু পিছু ঘুরে বেড়াত। সেই সময় জীবন ছোট ছিল ঠিকই, কিন্তু সুখী ছিল। অভয় একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে ম্যানেজার ছিল। তার আয় খুব বেশি ছিল না, কিন্তু ঘর শান্তিতে চলে যেত। নেহা শিক্ষিত ছিল, তাই সেও একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি শুরু করে দিয়েছিল। শুরুতে সব ঠিকঠাক চলছিল। দুজনে সন্ধ্যায় একসাথে বসে কথা বলতো, কখনো বাইরে ঘুরতে যেত। কিন্তু ধীরে ধীরে জীবনের গতি বদলাতে লাগল। নেহার চাকরি ছিল বড় কোম্পানিতে, এবং সেখানে তার বস ছিল বিক্রম খান্না। বিক্রম ধনী ছিল, দেখতে স্মার্ট এবং কথায় খুব চতুর। অফিসে তার কথার প্রভাব ধীরে ধীরে নেহার ওপর পড়তে লাগল। একদিন নেহা বাড়ি ফিরলে তার মেজাজ খারাপ ছিল। অভয় জিজ্ঞেস করল, কি হয়েছে? নেহা বিরক্ত হয়ে জবাব দিল, কিছু না, শুধু অফিসের কথা। কিন্তু এরপর এমন কথা প্রায়ই হতে লাগল। কখনো টাকা নিয়ে তর্ক, কখনো ভবিষ্যৎ নিয়ে অভিযোগ। নেহা বলত, অভয়, কতদিন এভাবে জীবন চলবে? তোমার বড় কিছু করা উচিত। অভয় শান্তস্বরে বলত, আমি চেষ্টা তো করছি নেহা, কিন্তু সবকিছু একদিনে বদলায় না। নেহা ধীরে ধীরে চুপচাপ থাকতে লাগল। তার মুখে আগের মতো হাসি থাকত না। একদিন সন্ধ্যায় নেহা হঠাৎ বলল, অভয়, আমার মনে হয় আমরা দুজনে একে অপরের জন্য সঠিক নই। অভয় অবাক হয়ে তার দিকে তাকাল। মানে কি? নেহা দৃষ্টি সরিয়ে নিল। মানে আমাদের চিন্তা আলাদা। আমি জীবনে এগিয়ে যেতে চাই, কিন্তু তোমার কাছে যেমন আছে সব ঠিক মনে হয়। অভয় তার কথা বুঝতে পারল না। নেহা, আমরা দুজনে মিলে সব ঠিক করতে পারি। কিন্তু নেহা তখন বদলে গিয়েছিল। কিছুদিন পর সে পরিষ্কার ভাষায় বলে দিল, আমি ডিভোর্স চাই। এ কথা শুনে অভয়ের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে অনেকবার বোঝানোর চেষ্টা করল, নিজের ভুলগুলোও মেনে নিল, কিন্তু নেহার সিদ্ধান্ত বদলানোর মতো ছিল না। বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছে গেল। আদালতের সেই শেষ তারিখে অভয় আরও একবার নেহাকে বলল, যদি তুমি চাও তবে এখনও সব ঠিক হতে পারে। নেহা তার দিকে না তাকিয়ে জবাব দিল, এখন আর কিছু ঠিক হতে পারে না। সেদিন আদালতের ঘরে শুধু কাগজের ওপর স্বাক্ষর হয়েছিল, কিন্তু অভয়ের মনে হল যেন তার পুরো জীবন ভেঙে গেল। তালাকের পর
নেহা নিজের পথে চলে গেল। সে একবারও পিছন ফিরে তাকাল না। অভয় একা রয়ে গেল তার ছোট ছেলে সোনুর সাথে। শুরুর দিনগুলো খুব কঠিন ছিল। ঘরের নীরবতা তাকে ভেতর থেকে ভেঙে দিত। কিন্তু যখনই সে সোনুর দিকে তাকাত, নিজেকে সামলে নিত। সে ঠিক করে নিল যে যাই হোক না কেন, সে তার ছেলেকে কখনো কোনো অভাব অনুভব করতে দেবে না। সময় ধীরে ধীরে কাটতে লাগল। অভয় আগের চেয়ে বেশি পরিশ্রম করতে লাগল। অফিসে তার সততা এবং নিষ্ঠার কারণে তার পদোন্নতি হল। জীবন পুরোপুরি আনন্দময় না হলেও এখন তা স্থিতিশীল হয়ে গিয়েছিল। 5 বছর এভাবেই কেটে গেল। সেদিন সন্ধ্যায় অভয় অফিস থেকে বাড়ি ফিরলে আবহাওয়া কিছুটা ঠান্ডা ছিল। আকাশে মেঘ ছিল এবং হালকা বাতাস বইছিল। অভয় দরজা খুলল এবং ভেতরে যেতেই যাচ্ছিল যে তার মনে হলো কেউ রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে। সে একজন মহিলা ছিল। সে মাথায় ওড়না দিয়েছিল এবং সে কিছু মুহূর্ত ধরে সেই ঘরের দিকেই তাকিয়েছিল। অভয়ের মনে হলো হয়তো কেউ ঠিকানা জিজ্ঞেস করবে। সে একটু এগিয়ে গিয়ে বলল, জি, আপনি কার সাথে দেখা করতে চান? মহিলাটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। যখন সে কাছে এলো তখন স্ট্রিট লাইটের আলো তার মুখে পড়ল। অভয়ের পা সেখানেই থেমে গেল। তার চোখ ছানা বড়া হয়ে গেল, কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা সেই মহিলা অন্য কেউ নয়, বরং নেহা ছিল। 5 বছর পর হঠাৎ সামনে এলো তালাকপ্রাপ্তা স্ত্রী। কেঁদে কেঁদে বলল, আমাকে ক্ষমা করে দাও। এই শব্দগুলো শুনেই অভয় কিছুক্ষণের জন্য একেবারে স্থবির হয়ে গেল। 5 বছর আগের সমস্ত স্মৃতি যেন হঠাৎ তার সামনে এসে দাঁড়াল। যে মুখটিকে সে এত বছর শুধু স্মৃতিতে দেখেছিল, সেই মুখটিই আজ তার দরজার সামনে দাঁড়িয়েছিল। পার্থক্য শুধু এতটুকুই যে আগে সেই মুখে আত্মবিশ্বাস এবং অহংকার দেখা যেত, আর আজ সেখানে ক্লান্তি, অনুশোচনা এবং ভেঙে যাওয়ার চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছিল। নেহার চোখ লাল ছিল। হয়তো সে অনেকক্ষণ ধরে কাঁদছিল, বা হয়তো অনেক দিন ধরে ঠিকমতো ঘুমায়নি। তার জামাকাপড় ভিজে গিয়েছিল এবং হাত কাঁপছিল। সে অভয়ের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তার নজর নিচে ঝুঁকেছিল। অভয় কিছু বলল না। তার ভেতরে যেন শব্দ শেষ হয়ে গিয়েছিল। সে শুধু অনুভব করল যে তার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছে। কিছু সেকেন্ডের নীরবতার পর নেহা আবার ধীর কণ্ঠে বলল, অভয়, আমি জানি যে এখানে আসার আমার কোনো অধিকার নেই, কিন্তু যদি আজ এখানে না আসতাম তবে হয়তো জীবনভর নিজেকে ক্ষমা করতে পারতাম না। অভয় এখনও চুপ ছিল। সে বুঝতে পারছিল না যে এত বছর পর সামনে দাঁড়িয়ে থাকা এই মহিলাকে কি বলা যায়। নেহা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ থেকে জল অনবরত পড়ছিল। আমি অনেক বড় ভুল করেছিলাম। সেই সময় আমার মনে হয়েছিল যে আমি সঠিক। আমার মনে হয়েছিল যে আমি আরও ভালো জীবন বেছে নিচ্ছি, কিন্তু আমি জানতাম না যে আমি আমার সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছি। অভয় একটি গভীর দীর্ঘশ্বাস নিল। 5 বছর আগের সেই সন্ধ্যা তার মাথায় ঘুরে গেল, যখন নেহা পিছন ফিরে না তাকিয়েই ঘর ছেড়ে চলে গিয়েছিল। সে শান্ত স্বরে জিজ্ঞেস করল, এখন এখানে কেন এসেছ? এই প্রশ্ন শুনে নেহা কিছু মুহূর্ত চুপ রইল। হয়তো সে শব্দ খুঁজছিল। তারপর সে ধীরে ধীরে বলল, কারণ এখন আমি সত্যিটা বুঝতে পেরেছি। অনেক দেরিতে বুঝেছি, কিন্তু বুঝেছি। বাতাস কিছুটা জোরে বইতে শুরু করেছিল। রাস্তা প্রায় জনশূন্য ছিল এবং সেই নীরবতায় শুধু নেহার ফোঁপানিল আওয়াজ শোনা যাচ্ছিল। নেহা কাঁপানো গলায় বলতে শুরু করল, তালাকের পর আমার মনে হয়েছিল যে আমার জীবন বদলে যাবে। আমার মনে হয়েছিল যে এখন সব কিছু আরও ভালো হবে। অফিসে সব কিছু ঝকঝকে মনে হতো। বড় বড় কথা, বড় স্বপ্ন, সব কিছু খুব ভালো লাগছিল। তার কণ্ঠস্বর হঠাৎ ভারী হয়ে গেল। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে জিনিসগুলো আমার ভালো লাগছিল সেগুলো আসলে শুধু লোক দেখানো ছিল। অভয় মন দিয়ে তার কথা শুনছিল, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না। নেহা আরও বলল, বিক্রম খান্না, সেই লোক যে আমাকে বুঝিয়েছিল যে আমি আরও ভালো জীবনযাপন করতে পারি, সেই মানুষটি ধীরে ধীরে বদলে গেল। সে চোখের জল মোছার চেষ্টা করল, কিন্তু জল থামছিল না। শুরুতে সে খুব ভালো ব্যবহার করত। আমার মনে হতো সেই আমার সবচেয়ে বড় আশ্রয়। কিন্তু কিছু মাস পরেই আমি অনুভব করতে লাগলাম যে তার কাছে আমি ছিলাম শুধুমাত্র একটি প্রয়োজন। অভয়ের মুখে হালকা কঠোরতা চলে এলো। নেহা বলল,
যতক্ষণ তার আমাকে প্রয়োজন ছিল ততক্ষণ সব ঠিক ছিল, কিন্তু যেমনই তার আগ্রহ শেষ হল তার ব্যবহারও বদলে গেল। কিছু সময়ের জন্য সে চুপ হয়ে গেল, তারপর ধীর স্বরে বলল, একদিন সে পরিষ্কার ভাষায় বলে দিল যে সে কোনো দায়িত্ব নিতে চায় না। সে বলল যে আমি যেন আমার জীবন নিজে সামলে নিই। এ কথা বলতে বলতে নেহার গলা ভেঙে গেল। সেদিন আমি প্রথমবার অনুভব করলাম যে আমি কি হারিয়ে ফেলেছি। অভয় দৃষ্টি সরিয়ে নিল। সে এই কাহিনী শুনতে চাইছিল না, কিন্তু এখন সে থামতেও পারছিল না। নেহা কাঁপতে কাঁপতে বলল, এরপর আমার চাকরিও চলে গেল। কোম্পানিতে নতুন ম্যানেজমেন্ট এসেছিল এবং তারা অনেককে ছাঁটাই করে দিয়েছিল। তাদের মধ্যে আমিও ছিলাম। এখন তার মুখে পুরোপুরি হতাশা ছিল। তারপর জীবন হঠাৎ খুব কঠিন হয়ে গেল। যাদের আমি নিজের ভাবতাম তারা ধীরে ধীরে দূরে চলে গেল। যে সম্পর্কগুলোকে আমি ছেড়ে দিয়েছিলাম সেই সম্পর্কগুলাই সবচেয়ে বেশি জরুরি ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। অভয়ের মনে তোলপাড় চলছিল ঠিকই, কিন্তু সে তার মুখে কিছুই প্রকাশ হতে দিল না। নেহা আরও বলল, এই 5 বছরে আমি প্রতিদিন আমার ভুলের কথা ভেবেছি। প্রতিদিন এটি অনুভব করেছি যে আমি শুধু তোমাকেই নয় বরং আমার ছেলেকেও হারিয়ে ফেলেছি। সোনুর নাম শুনতেই অভয়ের চোখে হালকা চকমক দেখা দিল। নেহা কাঁপানো গলায় জিজ্ঞেস করল, ও কেমন আছে? অভয় ছোট উত্তর দিল, ঠিক আছে। নেহা মাথা নিচু করে নিল। হয়তো সে আশাও করেনি যে এর চেয়ে বেশি উত্তর পাবে। কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা থাকল। তারপর নেহা ধীরে ধীরে বলল, অভয়, আমি এটা বলছি না যে সবকিছু আগের মতো হতে পারে। হয়তো এমনটা কখনোই হবে না, কিন্তু আমি আমার ভুল স্বীকার করতে এসেছি। সে কাঁপানো হাতে হাত জোড় করল। যদি তুমি চাও তবে আমাকে সবসময়ের জন্য এখান থেকে চলে যেতে বলতে পারো, কিন্তু আমি শুধু একবার তোমার চোখের দিকে তাকিয়ে এটি বলতে চেয়েছিলাম যে আমি আমার ভুল বুঝতে পেরেছি। অভয় তার দিকে তাকাল। তার মনে রাগও ছিল, কষ্টও ছিল এবং কিছু এমন আবেগও ছিল যা সে নিজেও বুঝতে পারছিল না। ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে দরজার হালকা শব্দ এলো। হয়তো সোনু জেগে গিয়েছিল। অভয় পিছন ফিরে তাকাল, তারপর আবার নেহার দিকে তাকাল। নেহার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। হয়তো সেও বুঝতে পারছিল যে এখন সেই মুহূর্ত আসতে চলেছে যার সম্মুখীন হতে সে 5 বছর ধরে ভয় পাচ্ছিল। ভেতর থেকে ছোট পায়ের আওয়াজ কাছে আসতে লাগল, এবং পরের মুহূর্তেই দরজার কাছে দাঁড়িয়ে সোনু তার বড় বড় চোখ দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা সেই মহিলাকে দেখতে লাগল। কিছু মুহূর্ত সে একেবারে চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে এক অদ্ভুত কৌতূহল ছিল, যেন সে কোনো ভুলে যাওয়া ছবি মনে করার চেষ্টা করছিল। সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটিও তার দিকে তাকিয়েছিল। নেহার ঠোঁট কাঁপছিল এবং তার চোখ দিয়ে আবার জল বইতে শুরু করেছিল। সোনু এখন আগের চেয়ে বড় হয়ে গিয়েছিল। 5 বছর আগে সে খুব ছোট ছিল, কিন্তু স্মৃতি পুরোপুরি মুছে যায় না। মুখ ঝাপসা হয়ে যেতে পারে, কিন্তু মন সেগুলোকে কোথাও না কোথাও আগলে রাখে। নেহা ধীরে ধীরে এক পা এগিয়ে এলো। তার কণ্ঠস্বর খুব ধীর ছিল, সোনু। এই নাম শুনতেই সোনুর ভ্রু কিছুটা কুঁচকে গেল, যেন তার মনে কোনো পুরনো কণ্ঠস্বর জেগে উঠেছে। সে কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকল, তারপর ধীরে ধীরে তার পাপার দিকে তাকাল। পাপা, ইনি কে? এই প্রশ্ন শুনতেই নেহার হৃৎস্পন্দন যেন থেমে গেল। তার মনে হল যেন কেউ তার ভেতরে গভীর আঘাত করেছে। যে সন্তানকে সে জন্ম দিয়েছিল সেই আজ তাকে চিনতে পারছিল না। অভয় ছেলের দিকে তাকাল। তার মুখে গাম্ভীর্য ছিল। সে বুঝতে পারছিল যে এই মুহূর্তটি কতটা কঠিন। কয়েক সেকেন্ড সে কিছু বলল না, তারপর ধীরে ধীরে বলল, বেটা, ইনি। কিন্তু শব্দগুলো তার গলায় আটকে গেল। নেহা নিজেকে সামলানোর চেষ্টা করল। সে চোখের জল মুছে সোনুর দিকে তাকিয়ে বলল, আমি তোমার মাম্মি। এ কথা শুনতেই সোনুর চোখ ছানা বড়া হয়ে গেল। সে কিছু মুহূর্ত একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে আবার অভয়ের দিকে তাকাল, যেন নিশ্চিত হতে চাইছে। অভয় ধীরে ধীরে মাথা নাড়ল। সোনুর মুখের ভাব এখন বদলাতে লাগল। সে বুঝতে পারছিল না যে খুশি হবে নাকি দ্বিধায় পড়বে। সে তার মায়ের পুরনো ছবি নিশ্চয়ই দেখেছিল, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা এই ক্লান্ত এবং ক্রন্দনরত মহিলাকে সেই ছবিগুলোর সাথে মেলানো তার জন্য সহজ ছিল না। নেহা ধীরে ধীরে পার কাছে এলো। প্রতিটি পদক্ষেপ যেন তার হৃদয়ে ভারী হয়ে পড়ছিল। সোনু,
আমাকে ক্ষমা করে দাও বেটা। কথা বলতেই তার কণ্ঠস্বর ভেঙে গেল। সোনু কিছু বলল না, সে শুধু তাকে দেখতে লাগল। হয়তো সে বোঝার চেষ্টা করছিল যে এই সব কিছু হঠাৎ করে কিভাবে হয়ে গেল। ঘরের বাইরে হালকা বাতাস বইছিল এবং রাস্তায় নিস্তব্ধতা ছিল। সেই নীরবতায় তিনজনের হৃৎস্পন্দন যেন পরিষ্কার শোনা যাচ্ছিল। অভয় পরিস্থিতি কিছুটা সামলানোর চেষ্টা করল। সে বলল, সোনু, ভেতরে যাও বেটা, ঠান্ডা লেগে যাবে। কিন্তু সোনু সেখানেই দাঁড়িয়ে রইল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, মাম্মি, আপনি এতদিন কোথায় ছিলেন? এই প্রশ্ন শুনতেই নেহার চোখ দিয়ে আরও দ্রুত জল বইতে লাগল। এই একই প্রশ্ন সে নিজেও নিজেকে অনেকবার করেছিল। সে কাঁপানো গলায় বলল, আমি অনেক দূরে চলে গিয়েছিলাম বেটা, কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমি অনেক বড় ভুল করেছিলাম। সোনু কিছুক্ষণ চুপ থাকল, তারপর ধীরে ধীরে বলল, পাপা বলেন যে ভুল হলে ক্ষমা চাওয়া উচিত। নেহা তৎক্ষণাৎ মাথা নাড়িল। হ্যাঁ বেটা, সেজন্যই তো আমি এখানে এসেছি। অভয় এই সব কিছু চুপচাপ দেখছিল। তার ভেতরে আবেগের ঝড় চলছিল। 5 বছর আগের সেই কষ্ট এখনও কোথাও না কোথাও বিদ্যমান ছিল, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা এই দৃশ্যটি তার হৃদয়কেও দুর্বল করে দিয়েছিল। নেহা ধীরে ধীরে জিজ্ঞেস করল, আমি কি ভেতরে আসতে পারি? এই প্রশ্ন শুনতেই কয়েক সেকেন্ডের নীরবতা নেমে এলো। অভয়ের সামনে সেই একই ঘর ছিল যেখান থেকে 5 বছর আগে নেহা পিছনে না তাকিয়েই চলে গিয়েছিল। আজ সেই একই মহিলা সেই ঘরের দরজায় দাঁড়িয়ে ভেতরে আসার অনুমতি চাইছিল। অভয় কিছুক্ষণ তার দিকে তাকালো, তারপর কোনো কথা না বলে দরজার পাশ থেকে সরে দাঁড়াল। নেহা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। ঘরে পা রাখতেই তার দৃষ্টি প্রতিটি জিনিসের ওপর যেতে লাগল। সেই একই দেয়াল, সেই পুরনো সোফা, সেই জানালা, সবকিছুই প্রায় একই রকম ছিল যেমনটা সে ছেড়ে গিয়েছিল। পার্থক্য শুধু এতটুকুই যে এখন সেই ঘরে তার জায়গাটি শূন্য ছিল। সোনু চুপচাপ তাকে দেখছিল। নেহা কাঁপানো হাত দিয়ে তার মাথা ছোঁয়ার চেষ্টা করল, কিন্তু সে তৎক্ষণাৎ থেমে গেল। তার ভয় ছিল পাছে সোনু পিছিয়ে না যায়। অভয় বলল, সোনু, দেরি হচ্ছে, শুয়ে পড়ো। সোনু মাথা নাড়ল এবং ধীরে ধীরে নিজের ঘরের দিকে চলে গেল। যেতে যেতে সে আরও একবার পিছনে ফিরে তার মাকে দেখল। সে যখন ঘরে চলে গেল তখন বাড়িতে আবার নীরবতা ছড়িয়ে পড়ল। নেহা সোফার পাশে দাঁড়িয়েছিল, সে বসার সাহসও পাচ্ছিল না। অভয় শান্তস্বরে জিজ্ঞেস করল, এখন কি চাও? নেহা মাথা নিচু করে নিল। আমি জানি যে আমি সব কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু যদি সম্ভব হয় তবে আমি আমার ভুল শুধরে নিতে চাই। অভয় গম্ভীর দৃষ্টিতে তার দিকে তাকাল। কিভাবে শোধরাবে? নেহা কিছুক্ষণ চুপ থাকল, তারপর সে ধীরে ধীরে বলল, আমি এখানে থাকতে আসিনি, যদি তুমি না চাও তবে আমি এখনই চলে যাব। সে গভীর নিঃশ্বাস নিল, কিন্তু আমি চাই যেন অন্তত নিজের ছেলের সাথে দেখা করার সুযোগ পাই, যাতে আমি তাকে বলতে পারি যে তার মা তাকে ছেড়ে চলে যেতে চায়নি, সে শুধু একটি অনেক বড় ভুল করে ফেলেছিল। অভয় কিছুক্ষণ চুপ থাকল। তার সামনে দুটি পথ ছিল। একটি পথ ছিল যেখানে সে তার পুরনো কষ্টের কথা মনে রেখে নেহাকে সব সময়ের জন্য দূরে সরিয়ে দেবে, আর দ্বিতীয় পথটি ছিল যেখানে সে তার ছেলের চোখের দিকে তাকিয়ে এটি ভাববে যে তার জন্য কোনটি সঠিক। ঘরে ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর অভয় ধীরে ধীরে বলল, নেহা। নেহা তৎক্ষণাৎ মাথা তুলল। অভয়ের চোখে গাম্ভীর্য ছিল। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই ভেতরে ঘরের দরজা আবার খুলে গেল। দরজা খুলতেই দুজনের দৃষ্টি সেদিকে গেল। ঘর থেকে সোনু বেরিয়ে এসেছিল। তার চোখে ঘুম ছিল না, বরং একটি অদ্ভুত অস্থিরতা ছিল। হয়তো সে অনেকক্ষণ ধরে ঘরের ভেতরে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। সোনু ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তার পাপা এবং মায়ের মাঝখানে এসে দাঁড়াল। তার দৃষ্টি প্রথমে মায়ের ওপর গেল, তারপর পাপার ওপর। নেহা তার চোখের জল মোছার চেষ্টা করল, কিন্তু সে সফল হতে পারল না। নিজের ছেলের সামনে দাঁড়িয়ে তার এমন মনে হচ্ছিল যেন সে নিজের ভুলের বোঝায় দমে গিয়েছে। সোনু ধীরে ধীরে জিজ্ঞেস করল, পাপা, মাম্মি আবার চলে যাবেন নাকি? এই প্রশ্নটি এতটাই সরল ছিল যে ঘরে নীরবতা আরও গভীর হয়ে গেল। নেহার হৃদয় যেন সেই মুহূর্তেই ভেঙে গেল। তার মনে হল যেন তার ছেলের মনে সবচেয়ে বড় ভয় এটাই যে সে তাকে আবার ছেড়ে চলে যাবে। অভয় ছেলের দিকে তাকাল। সে অনুভব করল যে সোনুর চোখে ভয় আছে, সেই ভয় যা গত 5 বছর ধরে কোথাও না কোথাও তার হৃদয়ে লুকিয়েছিল।
সোনু ধীরে ধীরে তার মায়ের কাছে গেল। সে কিছুক্ষণ তাকে দেখতে লাগল, যেন সে নিশ্চিত হতে চাইছে যে এটি স্বপ্ন নয়। তারপর সে খুব ধীরে নেহার হাত ধরে ফেলল। সেই ছোট স্পর্শটি নেহার ভেতরের সমস্ত শক্তি ভেঙে দিল। 5 বছর ধরে যে ছেলেকে সে শুধু স্মৃতিতে অনুভব করেছিল, সে আজ তার সামনে দাঁড়িয়ে। নেহার চোখ দিয়ে অনবরত জল বইতে লাগল। সোনু মাসুম গলায় জিজ্ঞেস করল, মাম্মি, আপনি এখন এখানেই থাকবেন তো? নেহার গলা বুঝে এলো। সে কাঁপানো কণ্ঠে বলল, যদি তোমার পাপা আমাকে এখানে থাকতে দেন, তবে আমি কখনো কোথাও যাব না বেটা। সোনু তৎক্ষণাৎ তার পাপার দিকে তাকাল। তার চোখে আশা ছিল। পাপা, মাম্মিকে যেতে দিও না না। এ কথা শুনতেই অভয়ের হৃদয়ে যেন তোলপাড় শুরু হল। 5 বছরের কষ্ট, একাকিত্ব এবং সংগ্রাম একদিকে ছিল, আর অন্যদিকে তার ছেলের এই মাসুম ইচ্ছা। অভয় ধীরে ধীরে তার ছেলের মাথায় হাত রাখল। সে কিছুক্ষণ চুপ থাকল। তারপর সে নেহার দিকে তাকাল। নেহা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার চোখে অনুশোচনা পরিষ্কার দেখা যাচ্ছিল। এখন আর তার মধ্যে সেই অহংকার ছিল না যা 5 বছর আগে ছিল। অভয় গভীর নিঃশ্বাস নিল। নেহা, জীবনে কিছু ভুল এমন হয় যার মূল্য অনেক বেশি দিতে হয়। নেহা তৎক্ষণাৎ মাথা নিচু করল। আমি জানি যে যা হয়েছে তা বদলানো সহজ নয়। নেহার চোখ দিয়ে আবার জল পড়তে লাগল। অভয় কয়েক সেকেন্ড সোনুকে দেখল। সে তার 2 হাত দিয়ে নিজের মায়ের হাত ধরে দাঁড়িয়েছিল, যেন তার ভয় যে ছেড়ে দিলেই সে আবার চলে যাবে। সেই ছোট্ট দৃশ্যটি অভয়ের হৃদয় নরম করে দিল। সে ধীরে ধীরে বলল, কিন্তু আমি আমার ছেলেকে আবার ভেঙে যেতে দেখতে পারি না। নেহা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে হালকা আশার আলো দেখা গেল। অভয় শান্ত স্বরে বলল, যদি সত্যিই তোমার নিজের ভুল উপলব্ধি হয়ে থাকে, যদি সত্যিই তুমি এই সম্পর্কটি পালন করতে চাও, তবে আমি তোমাকে একটি সুযোগ দিতে রাজি আছি। একথা শুনতেই নেহার নিঃশ্বাস যেন আটকে গেল। সে কাঁপানো গলায় জিজ্ঞেস করল, কি সত্যি? অভয় ধীরে ধীরে বলল, হ্যাঁ, কিন্তু এই সিদ্ধান্ত শুধু আমার জন্য নয়। সে সোনুর মাথায় হাত রাখল। এই সিদ্ধান্ত আমাদের ছেলের খুশির জন্য। সোনুর চোখ উজ্জ্বল হয়ে উঠল। নেহা কাঁদতে কাঁদতে অভয়ের সামনে দাঁড়িয়েছিল। তার কাছে ভাষা ছিল না, শুধু চোখের জল ছিল। সে ধীরে ধীরে বলল, আমি কথা দিচ্ছি অভয়, এখন থেকে কখনো এই সম্পর্কের মর্যাদা দিতে ভুলব না। কয়েক মাস পর সেই কানপুর শহরের একটি ছোট্ট মন্দিরে খুব সাধারণ একটি পরিবেশ ছিল। সেখানে কোনো বড় ভিড় ছিল না, কোনো শোরগোল ছিল না, শুধু কয়েকজন আপন মানুষ ছিল। আর সামনে দাঁড়িয়েছিল অভয় এবং নেহা। পণ্ডিত মন্ত্র পড়ছিলেন। অভয় নেহার দিকে তাকাল। নেহার চোখে এখন ভয় ছিল না, বরং একটি নতুন শুরুর আশা ছিল। যখন অভয় নেহার স্মৃতিতে সিঁদুর পড়াল, তখন নেহার চোখ দিয়ে আবার জল বেরিয়ে এলো। কিন্তু এবার সেই জল কষ্টের ছিল না, বরং প্রশান্তির ছিল। সোনু পাশেই দাঁড়িয়ে হাসছিল। তার ছোট মুখে যে হাসি ছিল, সেটাই ছিল এই সিদ্ধান্তের আসল কারণ। কারণ সেদিন একজন স্বামী তার স্ত্রীকে নয়, বরং একজন বাবা তার ছেলের খুশিকে বেছে নিয়ে নিজের ভেঙে যাওয়া পরিবারকে আবার জুড়ে নিয়েছিলেন। বন্ধুরা, এই গল্প থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে সম্পর্কে ভুল যে কারো হতে পারে, কিন্তু যদি মানুষ সত্যিকারের মন থেকে নিজের ভুল মেনে নেয় এবং তা শুধরানোর চেষ্টা করে, তবে অনেক সময় ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। কিন্তু একটি কথা সবসময় মনে রাখা উচিত, যে কোনো সিদ্ধান্তের প্রভাব শুধু দুজন মানুষের ওপর নয়, পুরো পরিবার এবং বিশেষ করে শিশুদের জীবনেও পড়ে। কিন্তু এখন আপনারা বলুন, যদি আপনি অভয়ের জায়গায় হতেন, তবে 5 বছর পর ফিরে আসা নেহাকে ক্ষমা করে কি আবার গ্রহণ করতেন, নাকি তার জন্যে চিরতরে আপনার হৃদয়ের দরজা বন্ধ করে দিতেন? আর আপনাদের কি মনে হয় যে নেহা সত্যিই বদলে গিয়েছিল, নাকি তার দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত ছিল না? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই লিখুন। আর যদি আপনাদের এমন আবেগঘন এবং মন ছুঁয়ে যাওয়া গল্প পছন্দ হয়, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই গল্পটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে আরও একটি নতুন গল্পের সাথে।